আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো এমন একটা সাবজেক্ট নিয়ে যেটা সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা গ্রুপের মেজরিটি স্টুডেন্ট এ প্লাস মিস করে। ইভেন গত বছর প্রতি ১০০ জনে ৪২ জন ফেল করেছে শুধুমাত্র এই ইংলিশ সাবজেক্টে। কিন্তু কেন? ইংলিশ কি এতই কঠিন? দ্য আনসার ইজ নো। ইট ইজ হার্ড অনলি ফর রং অ্যাপ্রোচ। আজকের ভিডিওতে আমি এমন ৫টা ভুল নিয়ে কথা বলবো যে ভুলগুলোর কারণে 80-90% স্টুডেন্ট ইংলিশে এ প্লাস মিস করে। বাই দ্য ওয়ে, আমি মোহাম্মদ আহনাফ ইসলাম, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ৩য় বর্ষে পড়াশোনা করছি। ২ বছরের ডেডিকেটেড ইংলিশ পড়ানো এবং কয়েক হাজার স্টুডেন্টকে মেন্টরিংয়ের অভিজ্ঞতা নিয়ে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি ব্যাটলস অফ বায়োলজির সাথে। এই ভিডিও শেষে তুমি বুঝতে পারবে কেন কিছু কিছু স্টুডেন্ট পড়ার পরেও এ প্লাস পায় না, আর কেউ কেউ না পড়েও ইংলিশে এ প্লাস পেয়ে যায়। আগামী কয়েক মিনিটেই তুমি পরিষ্কার বুঝতে পারবে হাউ ইউ উইল অ্যাকচুয়ালি ইমপ্রুভ। ওকে, লেটস বি অনেস্ট, একটা প্রশ্নের উত্তর চিন্তা করি। ইংলিশে এ প্লাস পাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি কী করি? সারা বছর কিন্তু আমরা খুব একটা পড়ি না, গ্রুপ সাবজেক্টের সময় চলে যায়। ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের পরীক্ষাগুলো যখন আসে বা এইচএসসি যখন কাছে আসে, তখন আমরা হয় পোস্ট করি অথবা ইউটিউবে সার্চ করি যে ইংলিশের উপর কোনো ভালো ক্লাস বা কোনো সাজেশন সেগুলো খুঁজে পাই কিনা, কোন টপিকে কী লাগবে এই সাজেশনটা আমরা মেইনলি খুঁজি। সাজেশন পাওয়ার পর হোয়াটস নেক্সট? এক্ষেত্রে দুইটা সিচুয়েশন হয়। এক হচ্ছে আমরা কমফোর্টেবল হয়ে যাই, কী লাগবে কোন টপিক থেকে আমি তো জানি, তো আর পড়াশোনার যে আগ্রহটা বা আর্জটা সেটা কমে আসে। এটা একটা বড় বিপদ। আরেকটা যেটা সিচুয়েশন হয়, আমরা শুরুর দিকে সাজেশন দেখে পড়া শুরু করি, স্টিমুলেটেড হয়ে শুরুর কয়েকটা টপিক পড়াশোনা করিও, বাট তারপরে গিয়ে আবার থেমে যাই, আবার অন্য সাবজেক্টে মনোযোগ দিয়ে দিই, ইংলিশের অবস্থা আবার আগের মতোই। তো প্রথম যে সিচুয়েশন সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় প্রবলেম, এবং এই ৫টা ভুলের লিস্টে সবার উপরে যেটা আছে সেটা হচ্ছে দ্য ডিপেন্ডেন্সি। এই নির্ভরশীলতা কিন্তু আমাদের দুই দিক দিয়ে ক্ষতি করে। প্রথমত হচ্ছে আমাদের যে নিজস্ব একটা পরিশ্রমের আগ্রহ, নিজস্ব একটা পরিশ্রমের যে ইন্সপিরেশন সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে ইংলিশটাকে আমরা সেরকম গুরুত্ব দিয়ে বা ফোকাস দিয়ে পড়তে পারি না। আরেকটা যেটা প্রবলেম হয়, আমরা যদি সাজেশন ডিপেন্ডেন্ট পুরো পড়ালেখা শেষ করিও, সমস্যা যেটা হয় যে এইখান থেকে একদম কমনলি লিখলে মার্ক খুব একটা ভালো আসে না। আবার ডিপেন্ডেন্সি হওয়ার কারণে কমন জিনিসের বাইরে আসলে আমরা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যাই, এবং এই সাজেশন শুধুমাত্র রাইটিং পার্টে কাজ করে, রিডিং পার্টে বা গ্রামার পার্টে কিন্তু এই সাজেশন খুব বেশি ওয়ার্ক করে না। এছাড়াও আরেকটা যেটা ব্যাপার, প্রশ্ন কিন্তু 100% সাজেশন থেকে কখনোই করবে না। যদি 2-3টা জিনিস কমন দেয়, 2-3টা জিনিস আনকমনও দিবে। একটা ব্যালেন্স, একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্রতি বছর প্রতি বোর্ডে হয় ইংলিশের ক্ষেত্রে। সো সাজেশনের পাশাপাশি আমরা আরও এক্সট্রা কী করতে পারি ইংলিশের এ প্লাস নিশ্চিত করার জন্য, সেই ট্রিক্সগুলো নিয়ে কথাবার্তা বলবো। বাই দ্য ওয়ে, তোমরা গ্রামারের জন্য এরকম একটা গুছানো ভিডিও চাও কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের রেসপন্স পেলে আমি অবশ্যই গ্রামারের উপর এমন একটা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা, এখন সাজেশন পাওয়ার পর সবচেয়ে বেশি যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে আমাদের মানবন্টনে। এখানে কিন্তু 35 মার্কের প্যাসেজ পার্ট, 40 মার্কের রাইটিং পার্টের সাথে 25 মার্কের একটা আনসিন পার্ট রয়েছে। সবার আগে যদি আমরা প্যাসেজ পার্টের দিকে তাকাই, এখানে আমাদের ইংলিশ ফর টুডে থেকে 3টা প্যাসেজ আসবে, একটা এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সার, একটা ইনফো ট্রান্সফার ফ্লো চার্টের জন্য, আর একটা সামারির জন্য। 15-10-10 করে এদিকে টোটাল 35 মার্ক আমাদের অকুপাই করছে। এই 35 মার্কের জন্য ইংলিশের যে সাজেশন, আমি যদি সাজেশন দেখে ওই প্যাসেজগুলো পড়ে যাই, জাস্ট রিডিং দিয়ে গেলে কিন্তু কিচ্ছু হবে না। আমাকে যেটা করতে হবে, এই সাজেশনের প্যাসেজগুলো থেকেই 2টা বিষয় মেক শিওর করে তারপর পরীক্ষার হলে যেতে হবে, যার মধ্যে নাম্বার 1 হচ্ছে ভোকাবুলারি এবং নাম্বার 2 হচ্ছে কনসেপ্ট। ভোকাবুলারি বলতে আমাদের প্যাসেজের মধ্যে যা যা আনকমন শব্দ রয়েছে বা আসার মতো শব্দ রয়েছে, সেই শব্দগুলোর মিনিং আমাকে বাসার থেকেই জেনে যেতে হবে, প্রয়োজনে দাগিয়ে বইয়ে লিখে রাখতে হবে। এই মিনিংগুলো এমসিকিউতে আসবে, আমাকে কোশ্চেন অ্যান্সারে জিজ্ঞেস করতে পারে, সামারি করার সময় কাজে লাগবে, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। এবং নাম্বার 2 যে কনসেপ্ট, সেখানে কিন্তু এই ভোকাবুলারি আমাকে কনসেপ্ট বুঝতে সাহায্য করছে। এই কনসেপ্ট বুঝে কি বোঝাতে চেয়েছে, কি বলতে চেয়েছে, সেইটা অনুধাবন করেই কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার বলো, ফ্লো চার্ট বলো, সামারি বলো, সব কিছু কিন্তু সেই কনসেপ্টের বেসিসেই লিখবো। সো এই পার্টটা যদি আমরা বাসা থেকে ভোকাবুলারি এবং কনসেপ্ট সব ক্লিয়ার করে যেতে পারি, ইংলিশের এই 35 মার্কে কিন্তু আমরা ইজিলি ভালো মার্ক তুলতে পারবো, এবং এইখানে আমাদের টার্গেটেড মার্ক থাকবে অ্যাটলিস্ট 30/35। এবং এই প্যাসেজের পর আসে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্য আনসিন। এই আনসিন অংশ রয়েছে ক্লোজ টেস্ট, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিয়ারেঞ্জ, সবগুলো মিলিয়ে টোটাল 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে রিয়ারেঞ্জ এবং উইথ ক্লুজে কিন্তু ইজিলি ফুল মার্ক তোলা পসিবল। বাকি যে 10 মার্ক উইদাউট ক্লুজে থাকে, সেখানে 4-5টা ভুল যেতে পারে ধরে, 10-এর মধ্যে 5-6 ধরেও যদি আমরা হিসাব করি, ওভারঅল এই আনসিন পার্টে আমাদের
20 মার্ক অন্তত পেতেই হবে। এখন ফান পার্ট হচ্ছে এই জায়গায় কমন পাওয়া পসিবল না, এই জায়গায় প্র্যাকটিস ছাড়া ভালো করার উপায় নেই। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ সলভ করার তো কোনো রুলস বা কোনো স্পেসিফিক গ্রামার আমার কাছে দেওয়া নেই। এইখানে সবচেয়ে বেশি যে নলেজটা কাজে লাগবে সেটা হচ্ছে পজিশনস অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কোথায় কোথায় বসে বা কোন জায়গায় কীরকম পার্টস অফ স্পিচ বসতে পারে সেটা তুমি যদি জানো, তোমার জন্য কনটেক্সট ওয়াইজ পার্টস অফ স্পিচের সাথে ম্যাচ করে রেলেভেন্ট ওয়ার্ড বসানো অনেক অনেক সহজ হয়ে যাবে। এবং এই পার্টস অফ স্পিচের উপর আমি পুরো ডেডিকেটেড একটা একাডেমিক মাস্টার ক্লাস নিয়ে রেখেছি, আমি কর্নারে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখবে। এবং ওই ক্লাস আমি এক্সাম্পল সলভও করিয়েছি, তোমরা ফ্রিতে নিজেদের কনসেপ্ট সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। এখন কনসেপ্ট ক্লিয়ার করার পর তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে নিজেকে প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন না পারো, অন্তত একদিন পর পর 5টা করে উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ নিয়ে বসো। টোটাল 20টা নিয়ে বসবা, প্রথমে 5টা সলভ করবা, তারপর সেই 5টার উত্তর অ্যানালাইসিস করবা, কি ভুল গেল, কেন ভুল গেল, কোনটা সঠিক, কেন সঠিক। এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো, সেই জিনিসটা বুঝে তুমি নেক্সট 5টা সলভ করবা, একটু ইমপ্রুভ হবে, আবার নেক্সট 5টা সলভ করবা অ্যানালাইজ করে, আবার ইমপ্রুভ হবে, তারপর আবার অ্যানালাইজ করে যখন লাস্ট 5টা সলভ করবা তুমি অনেকটা ইমপ্রুভ করবা। এবং এইভাবে তুমি যদি সপ্তাহে 3 দিন 3টা টপিকে বসো এবং 2টা সপ্তাহ টাইম দাও, এই আনসিন পার্টে তোমার জন্য 25-এ 20 তোলা কোনো ব্যাপার হবে না। সো এবার আমরা চলে আসছি আমাদের এই পুরো মান বন্টনের দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইটিং পার্টে। তার আগে কেমন হয় যদি তুমি তোমার পুরো ইংলিশের 200 মার্কের ফার্স্ট পেপারে রিডিং রাইটিং, সেকেন্ড পেপারে গ্রামার কম্পোজিশন সবগুলা প্রিপারেশন মাত্র 20 দিনে গুছিয়ে নিতে পারো? এটা কিন্তু সম্ভব। এই কয়েকদিনে তুমি তোমার রেগুলার সাবজেক্টের পাশাপাশি মাত্র 20 দিনে টপ নচ কোয়ালিটি রিসোর্সের সাথে তুমি কিন্তু তোমার ইংলিশ গুছাতে পারছো। মাত্র 20 ক্লাসে ঠিক যা যা দরকার হাতে ধরে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ পড়িয়ে দিচ্ছি। এবং কনসেপ্টের পর যে প্র্যাকটিস পার্ট সেখানে তুমি আটকাচ্ছ, পারছো না, কোনো কিছু দেখার পরও বুঝছো না, ডিরেক্টলি আমাকে নক দিতে পারবা। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেডিকেটেড ডিসকাশন গ্রুপ ছাড়াও আমাকে ইনবক্সে নক দিতে পারবা। তোমার যে কোনো সময় যে কোনো প্রবলেম আমি নিজে এসে সলভ করে দিব। এবং এই পুরো সিস্টেম 450 টাকায় অ্যাভেলেবেল থাকলেও ডিসকাউন্টেড প্রাইসে তুমি মাত্র 299 টাকায় এখনই কমেন্টের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে সাইন আপ করে নিতে পারো ইংলিশের এক চমৎকার জার্নিতে। দেখো, এখন যে টপিক নিয়ে কথা বলবো, আমরা ছোট থেকে এটার জন্য একদম ভুল অ্যাপ্রোচ নিয়ে পড়াশোনা করে আসতেছি। এই যে রাইটিং পার্ট, যেটার মধ্যে প্যারাগ্রাফ, স্টোরি, থিম, গ্রাফ চার্ট এত কিছু ইনক্লুডেড, আমরা সেটার জন্য সাজেশন মুখস্থ করা শুরু করি, যেটা একটা ভেরি ভেরি রং অ্যাপ্রোচ। এখানে আগানোর পদ্ধতি হচ্ছে 3টা লেভেলে পড়াশোনা করতে হয়। প্রথমে বেসিক জানতে হয়, তারপর ইন্টারমিডিয়েট প্র্যাকটিস, দেন অ্যাডভান্সড ইমপ্রুভমেন্ট। বেসিক কনসেপ্টের মধ্যে আমাদেরকে ফরম্যাট জানতে হয়, কী কী লিখতে হয়, কতটুকু লিখতে হয়, কীভাবে লিখতে হয়, ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, বেসিক স্ট্রাকচারটা জানতে হয়, যেটা আমরা সবাই মোটামুটি জানি এবং ইউটিউবে ওটা অ্যাভেলেবেল। তারপর আসে ইন্টারমিডিয়েট স্টেজ, যেখানে আমরা পুরো লেখনীটা কীভাবে সাজাতে হয়, লেখনীর মধ্যে কী কী পার্ট থাকবে, লেখনীর মধ্যে আমি কী কী বিষয় কতটুকু কথা বলবো, সেইগুলা নিয়ে পড়াশোনা থাকে। এবং তারপর আসে অ্যাডভান্সড ইমপ্রুভমেন্ট, যেখানে আমি আমার এই ইন্টারমিডিয়েটের লেখাটাকে আরেকটু প্যারাফ্রেজ করে, আরেকটু হায়ার নলেজের ভোকাবুলারি ইউজ করে, আরেকটু কঠিন, একটু কমপ্লেক্স লেভেলের, কঠিন বলতে ঠিক কমপ্লেক্স না, কঠিন বলতে মোটামুটি একটু লঙ্গার বা একটু ম্যাচিওর সেন্টেন্স, ছোটো ছোটো সেন্টেন্স, একটু ম্যাচিওর সেন্টেন্স ইউজ করে লেখাটাকে আর একটু বড় করা, আর একটু লেংদি করা। জানো, স্যারের কাছে পড়ে মনে হয় যে না, ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করে আসছে এবং সে অ্যাকচুয়ালি কিছু জানে। সেভাবে যখন আমরা প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, লেটার যেটাই লিখবো, আমাদের ফরম্যাট এবং স্ট্রাকচার্ড লেখনীর একটা অ্যাডভান্সড প্রেজেন্টেশনের কারণে স্যারের অলরেডি ইমপ্রেশন ভালো হয়ে যাবে এবং রাইটিংয়ের মধ্যে আমরা 10-এ 8-9 মতো মার্ক ইজিলি তুলতে পারবো। এবং আগের 30 এবং 20 এই টোটাল 50-এর পর আমাদের কিন্তু এ প্লাস পেতে মিনিমাম আরও 30 মার্ক দরকার। যদি আমরা এই 40-এ ভালো মতো লিখি তাহলে কিন্তু আমরা ইজিলি এখানে 30+ ইভেন 35 পর্যন্ত অ্যাচিভ করতে পারি এবং ইংলিশ ফার্স্ট পেপারে খুব ইজিলি আমরা 85 to 90 মার্ক এনশিওর করে আসতে পারি। এইবার সবগুলো আলোচনা তো শেষ, কিন্তু পয়েন্ট গিয়েছে 4টা, পঞ্চম পয়েন্ট কিন্তু এখনও বাকি। সেই পঞ্চম পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস পয়েন্টটাকে আলাদা রাখার কারণ হচ্ছে রেগুলার সাবজেক্টের পাশাপাশি তুমি ইংলিশে কীভাবে টাইম দিবা এটা তুমি যদি না জানো, তুমি পুরো 4টা স্টেপের একটাও এক্সিকিউট করতে পারবা না। প্র্যাকটিসের জন্য তুমি ডেইলি, যদি ডেইলি না পারো অন্তত 2 দিন 1 দিন 4 ঘন্টা করে টাইম বের করবা। প্রতি 1 দিন পর 4 ঘন্টা করে বসবা, 2 ঘন্টা পড়াশোনা বা স্টাডি, রুলস জানা, এগুলা টাইম দিবা, বাকি 2 ঘন্টা প্র্যাকটিস করবা। সেই 2 ঘন্টা সময়টাকে তুমি আধা ঘন্টা করে 4টা পার্টে ভাগ করবা।
প্রতি আধা ঘন্টায় তুমি সলভ এবং যেটা সলভ করছো সেটার অ্যানালিসিস সেইটায় ফোকাস দিবা। তাহলে 2 ঘন্টায় তুমি 4 বার রিপিটেড প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ এবং পড়াশোনা সহ প্র্যাকটিসের কারণে তোমার পুরো টপিকটা এক রাতেই যথেষ্ট পরিমাণ ইমপ্রুভ হয়ে যাচ্ছে। এভাবে তুমি যদি সপ্তাহে 3 দিন 3টা টপিকও শেষ করো, 4 সপ্তাহে তুমি টোটাল 12টা টপিক, 2 মাসে তুমি টোটাল 24টা টপিক ইন্ডিভিজুয়ালি টেস্ট পেপারে কোয়েশ্চেন সহ হাতে কলমে ইমপ্রুভ করতে পারছো, যেটা তোমার ইংলিশে A+ পাওয়ার জন্য খুবই বড় একটা ভূমিকা পালন করবে। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। যারা শেষ পর্যন্ত দেখেছো সবাইকে ধন্যবাদ। যাওয়ার আগে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা এবং ইংলিশ ফার্স্ট পেপারে তোমার কোথায় কোন টপিকে কেমন প্রবলেম হচ্ছে, কী কী প্রবলেম ফেস করছো কমেন্টে নির্দ্বিধায় জানাবা। এবং হ্যাঁ, রাইটিংয়ে তুমি যদি এখনও বুঝতে না পারো কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে কোন টপিক লিখতে হবে, আমার কিন্তু অলরেডি ইংলিশ রাইটিং ম্যাজেস্টি প্লেলিস্ট চলছে। সেই প্লেলিস্টের মধ্যে সবগুলো টপিক ইন্ডিভিজুয়ালি কভার করছে, তুমি একদম ফ্রিতে রাইটিং প্রিপারেশন নিতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে।